প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার জন্য নির্ধারিত বিষয় আমেরিকার বন্ধুত্ব কি মিছরির ছুরি। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। তাদের একজন উপস্থিত রয়েছেন স্টুডিওতে, অপরজন যুক্ত হয়েছেন অনলাইনে। তাদের সঙ্গে আমরা পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক রিয়ার এডমিরাল অবসরপ্রাপ্ত ASMA আওয়াল। আপনাকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দুই অতিথির সঙ্গে আলোচনার পর্বটি শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামীকাল দুপুরের মধ্যে পটুয়াখালীর উপকূলে আঘাত হানতে পারে, সমুদ্র এলাকায় সতর্কতা জারি। নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। কিছু উপকূলীয় জেলায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে, জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি অশান্তি সৃষ্টি করে। রাজধানীতে বঙ্গবাজার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনে বলেছেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহের এমপি আনারকে হত্যায় আগের দুটি পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, তৃতীয়টি সফল হয় জানিয়েছে পুলিশ। আনারের দেহাবশেষ এখনো মেলেনি। এবং দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপিত, দেশ জুড়ে নানা আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় কবিকে স্মরণ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায়। মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্ব, দুই অঙ্গনের রাজনীতিতেই খুব আলোচিত একটি দেশ। গেল দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অবশ্যই এবং তারপরেও এই দেশটির নাম বারংবার উচ্চারিত হয়েছে, নানা কারণে উচ্চারিত হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে নির্বাচনের আগে বেশ রাজনীতির অঙ্গনে তৎপর ছিলেন এই দেশটির কূটনীতিকরা, এবং দ্বাদশ সংসদ নির্বাচনের হয়ে যাওয়ার পর ধারণা করা হয়েছিল যে বড় ধরনের কোনো একটি ঋণাত্মক বার্তা হয়তো দেশটির কাছ থেকে পাওয়া যেতে পারে। সবার চোখ ছিল সেদিকে। শেষ যেটি হলো সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোনাল্ড লুই, উনি বাংলাদেশ সফর করে গেলেন এবং সেখানে উনি সম্পর্ক উন্নয়নের একটা বড় বার্তা দিয়ে গেলেন। আবার তিনি যখন চলে গেলেন, যাওয়ার পরপরই আবার বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর স্যাংশন জারির একটি বিষয় আমরা দেখলাম। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রকম যে আচরণ, সেই জায়গাটি মাথায় রেখে আজকের আলোচনার সূত্রপাত। যাব আপনাদের কাছে কথা শুনবার জন্য। তার আগে একটু শুনে নিচ্ছি, গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তিনি যদি নাম উল্লেখ করেননি, যে বক্তব্যটি রেখেছেন সেটি একটু শুনে নেব। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। চক্রান্ত এখনও আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে। যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরও কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে, আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না, সোজা কথা। শুনলাম প্রধানমন্ত্রীর বক্তব্যটি। আলোচনাটা এবার শুরু করছি আপনাদের প্রান্তে। ASMA আওয়াল, কিছু ইঙ্গিত রয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে, যে ইঙ্গিতের ভেতরে আছে একটি দেশের রাজনৈতিক
তৎপরতার বিষয়, ইঙ্গিতের ভেতর আছে একটি দেশের সামরিক তৎপরতার বিষয়। আপনারা নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এবং কূটনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা একসময়কার একজন মানুষ হিসেবে একটু আপনাদের এই মুহূর্তে আপনার বিশ্লেষণটি শুনে আলোচনা শুরু করতে চাইছি। ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রীর যে মানে ওভার দ্য ইয়ার্স উনি যে পলিটিক্যাল ম্যাচুরিটি অর্জন করেছেন, প্রাজ্ঞতা অর্জন করেছেন, তাতে অনেক কঠিন বিষয় যেটা হয়তো অনেক ধরনের রেফারেন্স, আমরা যখন কথা বলবো অনেক রেফারেন্স, অনেক তাত্ত্বিক ব্যাখ্যা, অনেক কিছু দিয়ে সেটাকে একটা দাঁড়া করাই আমরা। বাট উনি ওই জিসটা এমন সহজ সরলভাবে তুলে ধরেন যাতে এটা জিনিসটা সহজ মনে হয়। তো আমি যেটা বলবো যে ভূরাজনীতি যেভাবে আপনার, ভূরাজনীতি তো সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে। বেসিক্যালি ভূরাজনীতিটা কি? এটা হচ্ছে যে আপনার এলাকার যে জিওগ্রাফিটা আছে, যে ভূ অবস্থানটা আছে, এটার উপরে ভিত্তি করে আপনি কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবেন, যেখানে ভূমি, আপনার যে জিওগ্রাফি, আপনার যে অবস্থান, সেটা হবে একটা মুখ্য নিয়ামক। তো এইটাতে মানে যেহেতু আমরা সম্পর্কের কথা বলছি, সেটা দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক সম্পর্ক গড়তে গেলেই তো এখানে একটা কোলাবোরেশনের ব্যাপার আসে, মানে পারস্পরিক যে সহযোগিতা সেই ব্যাপারটা আসে। তো সেটাই ছিল। কিন্তু আস্তে আস্তে আমাদের আমরা ওই দ্বিতীয় মহাযুদ্ধের পরে দেখলাম যে কোল্ড ওয়ার, যেটা শীতল যুদ্ধ, সে সময় একটা দুনিয়ার বিভাজন ছিল, ফ্রি ওয়ার্ল্ড বনাম সোভিয়েত ব্লক বা কমিউনিস্ট ব্লক, ওই একটা ভূরাজনীতি তখন ছিল। এরপরে সোভিয়েত ইউনিয়নের কোলাপস যখন হয়ে গেল নতুন পরিস্থিতিতে, তখন মনে হলো যে আমরা বোধহয় একটা বিশ্বে আমরা বোধহয় শান্তির একটা ইয়েতে চলে আসলাম। বাট ওই শান্তির যে পিস ডিভিডেন্ড যেটা বলতে, সেটাতে দেখা গেল যে আমরা ইট হ্যাজ বিকাম এ ইউনিপোলার ওয়ার্ল্ড, একটা মহাশক্তি সেই ডমিনেটিং, এবং অন্যান্য যারা আছে তারা সাবঅর্ডিনেট শক্তি হিসাবে আছে। তো তখন আস্তে আস্তে এই যে দ্বিতীয় যে প্রেক্ষাপটটা ভূরাজনীতি, সেটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকলো। আর যে রিজিয়নাল যে পাওয়ারগুলো, আঞ্চলিক যে শক্তিগুলো, এগুলো যেগুলো ডরমেন্ট ছিল, এগুলো আস্তে আস্তে জেগে উঠতে থাকলো। যেমন আমরা যদি আমাদের অঞ্চলের কথা বলি, চায়না এবং ভারত, অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই দুইটা দেশ ছিল পৃথিবীর ভিতরে প্রথম এবং দ্বিতীয় অর্থনীতি। চায়না ছিল 24% অফ ওয়ার্ল্ড জিডিপি, ভারত ছিল অখণ্ড ভারত, যেটা পার্ট আমরা ছিলাম 22%, 22% ওয়ার্ল্ড জিডিপির অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। তো এরপরে তো আমরা চলে গেলাম 2 শতাব্দীর ভারত, যে অখণ্ড ভারত, 2 শতাব্দীর ব্রিটিশ কলোনিয়াল রোল। চাইনিজরা চলে গেল আপনার সাথে, তাদের ওই যে সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন যেটা বলে, অপিয়াম ওয়ার অ্যান্ড অল দিস থিং, জাপানিজ ইনভেশন, সব কিছু মিলিয়ে এই দুইটা দেশ একদম নোজ ডাইভ, ওই মানে 22-24% ওয়ার্ল্ড জিডিপি থেকে একেবারে তলানিতে চলে গেল। যার ফলে এই দুইটা দেশের দুইটা শক্তির কোনো অস্তিত্ব ছিল না। তারপরে আপনার দেশ বিভাগ হয়ে গেল কলোনিয়াল রুলের পরে। তো সব কিছু মিলিয়ে এই যে অঞ্চলটা, এটা ছিল যে উদীয়মান যে ভূরাজনীতি, এটার মোটামুটি বাইরে। আমার মনে পড়ে আমি ডাইরেক্টিং স্টাফ ছিলাম আমাদের যে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ 90 দশকের মাঝামাঝির দিকে। তো তখন অনেক বিদেশি টিম এখানে আসতো। তো এই ভূরাজনীতির আলোচনায় তখন কোনোভাবেই বাংলাদেশের যে কোনো অবস্থান আছে
এটাকে তুলে ধরা যেত না আর কি। তো আমি তাদের সাথে কথা বললাম যে আমাদের কি কোনো ধরনের ভ্যালু নাই এই 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 রাজনীতির ভুল রাজনীতি বা বৈশ্বিক বা আঞ্চলিক প্রেক্ষাপটে? তো একজনের কথা আমার মনে পড়ে যে হ্যাঁ, যদি হতে পারে, ইট ক্যান হ্যাপেন, যদি বাই অ্যাক্সিডেন্ট দ্যার ইজ রাইজ অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো উনি যোগ করে বলছিলেন আর কি, যেটা যদি হয় তাহলে নতুন একটা সমীকরণ হবে, তখন এখানে যে সমস্ত দেশ আছে তাদের একটা নতুন অবস্থান হবে, তখন এটা হতে পারে। আদারওয়াইজ বে অফ বেঙ্গল এই এরিয়া এগুলো তো বেসিক্যালি সাইক্লোন অ্যান্ড ডিজাস্টার, এই সমস্ত খবরই থাকে। এর বাইরে কোনো অর্থনৈতিক যে লেভারেজ যেটা বলে সেটা নাই, রাজনৈতিক লেভারেজ সেটা নাই, যার ফলে এটা মানে বৈশ্বিক যে ভূরাজনৈতিক রেডার, এটাতে কোনো ধরনের ইয়ে দেখা যাচ্ছে না, ইনক্লুডিং চায়না এবং ভারতের সম্পর্কে বলে যে দেখা যাচ্ছে না। ওয়ারেস ওই সময় কিন্তু চায়না ইজ রাইজিং। সেই দেং শিয়াওপিংয়ের যে পলিসি, যে হাইড ইয়োর স্ট্রেংথ অ্যান্ড বাইড ইয়োর টাইম, যে তুমি তোমার সময় ইয়ে করো, আপনার যে স্ট্রেংথ যেটা হচ্ছে এটাকে দেখানোর দরকার নাই। চায়না ওয়াজ রাইজিং। তো 90 দশকের দিকে ইন্ডিয়া, বাংলাদেশ, আমাদের এই অঞ্চলও স্টার্টেড রাইজিং। এশিয়ান টাইগার্স, সাউথ ইস্ট এশিয়া, দে স্টার্টেড রাইজিং। এর ফলে এই সে একবিংশ শতাব্দীর প্রথম থেকে একটা নূতন আঙ্গিক এখানে চলে আসলো। তো এই যে প্রেক্ষাপটটা, তো তাতে করে আমাদের ভূরাজনীতির যে কষাঘাত যেটা, এটা থেকে আমরা বলা চলে দূরে ছিলাম। এখন এটা যেহেতু এই অঞ্চলের একটা প্রতিযোগিতা হচ্ছে, আঞ্চলিক প্রতিযোগিতা আছে এখানে, চীন এবং ভারতের ভিতরে একটা আঞ্চলিক আধিপত্যের একটা প্রতিযোগিতা আছে, বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর কেন্দ্রিক একটা প্রতিযোগিতা আছে। বাট মূলত এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার যে প্রতিযোগিতা, যেটার ম্যানিফেস্টেশন হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আর চায়নার হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো এই দুইটা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী। আর প্রতিদ্বন্দ্বিতা যখন হচ্ছে তখন ইউএসের যে পলিসি, তার হলো ইউএসএ অ্যালাইজ, তার যে ট্রিটি অ্যালাইজ যারা আছে, অ্যান্ড পার্টনার্স, এই হলো তার সংজ্ঞা আর কি। এর বাইরে হলাম আমরা আমজনতা যারা, তারা। তো চায়নার ওই ধরনের কোনো স্পেসিফিক নাই, বাট চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তখন অনেক দেশ সাইন করেছে, বাংলাদেশেও সাইন করেছি, উই আর অলসো পার্ট অফ দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো এর ফলে এই যে সার্বিক একটা ভূরাজনৈতিক প্রতিযোগিতা এখানে হচ্ছে, এবং ইন্দো প্যাসিফিক এরিয়া, যেটা আগে এশিয়া প্যাসিফিক বলা হতো রাজনৈতিকভাবে, সেটা মানে সাগর কেন্দ্রিক যে অর্থনীতি, আমাদের এই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, এর ভিতর দিয়ে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সি লাইন্স অফ কমিউনিকেশন যেটা আছে, এটার যে গুরুত্ব, এটার যে ট্রেড, সেটার ভিত্তিতে যে জিও পলিটিক্স, যেটা জিও পলিটিক্সের বিভিন্ন ধরন আছে, যেমন ওই একটা হার্টল্যান্ড বলে, দেন রিমল্যান্ড, আরেকটা হচ্ছে ওশেনিক সি পাওয়ার। অ্যাডমিরাল মাহান যেটা বলেছিলেন যে আপনার যদি সমুদ্রে যদি ডমিনেটিং পজিশন থাকে, আপনি যদি ট্রেড নিয়ন্ত্রণ করতে পারেন এবং ইনভেস্টমেন্ট যদি বাড়াতে পারেন, দেন ইউ উইল বি দ্য পাওয়ার, তাহলে আপনি এই কন্ট্রোল করতে পারবেন সব কিছু। তো এই ইন্দো প্যাসিফিক যে অঞ্চলটা, এটাতে ভূরাজনীতির এখানে হার্টল্যান্ডও আছে, রিমল্যান্ডও আছে, বাট মেইন ফোকাস হচ্ছে আপনার এই ওশেনিক সি পাওয়ার, যার ফলে এটা ওই এশিয়া প্যাসিফিক থেকে হয়ে গেছে ইন্দো প্যাসিফিক। আর এখানে মেইন প্রতিযোগিতাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না। তো আপনার যেহেতু দুইটা, একটা হচ্ছে সুপার পাওয়ার আর একটা গ্রেট পাওয়ার, আর চায়না অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, অলরেডি দ্বিতীয় পজিশনে আছে। 2030 একটা ডেডলাইন ছিল, এবং দূরবর্তী 2050 ভিতরে তারা 1 নম্বর অর্থনীতি হয়ে যাবে, যদি চাইনিজ কিছু স্লোডাউন হয়ে গেছে সেটা যদি আবার বেগবান হয়। তো এইটা তো একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার 1 নম্বর পজিশনে যে থাকে,
তাতে তো মানে তার জন্য তো বিব্রতকর অবস্থা। তো এটা হচ্ছে অর্থনৈতিক সেই জায়গা থেকে আপনার ধারণা যে দেশটি এই অঞ্চলে একটা শক্তিশালী অবস্থান, যেটাকে আমরা বলতে পারি সামরিক অবস্থান যখন তৈরি করার আপনার চেষ্টা করছে। চায়নায় আপনার যে প্রতিদ্বন্দ্বী 1 নম্বর পজিশনে যে প্রতিদ্বন্দ্বী চায়না যেটা আছে, সে যেহেতু আপনাকে মানে ডিসপ্লেস করতে চাচ্ছে, তো এই যে একটা প্রতিযোগিতা, আর এটা ইতিহাসের দিকে যদি তাকান, এই মার্কিন যুক্তরাষ্ট্র তো আর অনেক আগে তো ছিলই না। যখন আমি চায়না, ভারত এবং অন্যান্য শক্তির কথা বললাম, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মই হয় নাই। এই ছিল অবস্থা। তো এই বিভিন্ন সময় এই পাওয়ার যে স্ট্রাগল, পাওয়ার পলিটিক্স, বিভিন্ন দেশ উপরে উঠেছে, এবং এই যে উঠার যে প্রক্রিয়াটা, এটা সবসময় কোনো না কোনো সংঘাত, যুদ্ধ, এর ভিতর দিয়েই একটা নিচে গেছে আর একটা উপরে উঠেছে। শান্তিপূর্ণভাবে যে আপনার 1 নম্বর পজিশনে কেউ চলে গেছে ইতিহাসে, এর কোনো ইয়ে নাই। তো সেই প্রেক্ষাপটে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার যে অভিঘাতগুলো, এটার একটা দিক মাননীয় প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা দিয়ে তুলে ধরেছেন, যেটা আনপ্যাক করতে মানে আমাদের আমরা যেভাবে করি এটা অনেক আলোচনা করতে হবে। উনি সহজ ভাষায় বলে দিয়েছেন, বাট এটার প্রত্যেকটা ইঙ্গিত, প্রত্যেকটা যে বিভিন্ন আছে, এগুলো আনপ্যাক করার জন্য আবার আমাদের ওই অনেক যুক্তি খাড়া করতে হবে। আওয়াল, আবারও আসবো আপনার কাছে। আমরা যাচ্ছি অনলাইনে যুক্ত আমাদের আরেকজন অতিথি মেজর অফ সাহেব এমদাদুল ইসলাম, ওনার কাছে। বিশ্বে এই মুহূর্তে শুধু না, আমরা এর আগেও দেখেছি যে সামরিক অংশীদারিত্ব একটি বড় বিষয় হয়ে দাঁড়ায় ভূ রাজনীতির ক্ষেত্রে, এবং বৃহৎ শক্তিগুলি তাদের এলায়ের ভেতরে অনেক মধ্যসারির বা অনেক পিছিয়ে থাকা সারির দেশগুলোকেও অন্তর্ভুক্ত করতে চায় নানা হিসাব নিকাশের জায়গা থেকে। এবং সাম্প্রতিক যে বৈশ্বিক ভূ রাজনীতি, তাতে বাংলাদেশ বারংবার বেশ আলোচিত হচ্ছে, এবং বড় শক্তিগুলোর, পরাশক্তিগুলোর আগ্রহ আছে বাংলাদেশকে ঘিরে। এবং তার প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য একটু আগে আমরা শুনেছি, এবং আমাদের আজকে আলোচনার বিষয়ও সেখানে। প্রশ্নটি আসলে খুব স্পেসিফিক এই মুহূর্তে আপনাকে করছি না, শুধু এইটুক জানতে চাইব যে গোটা বিষয়টার উপরে আপনার নজরটা কি, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে অ্যাডমিরাল আউয়াল একটু আগেই যে আলোচনাটা টেনে এনেছেন, বাংলাদেশ এখন বর্তমানে আগের মতো যে বাংলাদেশকে অবহেলিত একটা দেশ, বা বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে একটা ইম্পর্টেন্স আছে, সেটা কিন্তু এখন বিশেষ করে যারা পরাশক্তি এখানে ভূ রাজনীতিতে যারা এখন জড়িয়ে আছে, বিশেষ করে আমাদের দক্ষিণে সন্নিহিত অঞ্চল রাখাইন স্টেটে তথা মিয়ানমারে, এখন তারা জড়িত হয়ে তারা একটা জিনিস উপলব্ধি করছে, এবং একই সাথে নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের যে বর্তমান অবস্থান, সেখানে চলমান অনেক কিছু জিনিস আছে যেগুলো এখন তাদের নজরে আসছে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারত এবং মিয়ানমারের চীন স্টেট এবং রাখাইন অঞ্চল নিয়ে সেখানে যে পারস্পরিক যে ভূ রাজনীতির মুখোমুখি, যে সংঘাতময় একটা পরিস্থিতির মধ্যে দুটি শক্তি এখানে, বিশেষ করে চীন এবং ভারত যে মুখোমুখি, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইন্ধন দিচ্ছে, সেটাকে ইঙ্গিত করে উনি কথাটা বলেছেন। তো সেটা আমরা স্পষ্ট করে বলতে পারি, উনি হয়তো ওনার পজিশন থেকে ঠিক অত স্পষ্ট করে জিনিসটা বলার জন্য উচিত না, এবং বলা ঠিকও না। বাট কথা হচ্ছে যে আমাদের দক্ষিণে সন্নিহিত অঞ্চলে বর্তমান যেটা চলছে, সেখানে একেবারে পরিষ্কার একটা ভূ রাজনৈতিক সংঘাত কিন্তু শুরু হয়েছে, যার করাল ছায় আমরা আছি। বাংলাদেশ করাল ছায় আছি মানে এই জন্য যে যখন আপনার বিশেষ করে সাউথ চায়না সিতে যখন ইউনাইটেড স্টেটস চায়নাকে সেখানে বারবার অন্যান্য দেশকে নিয়ে ইউনাইটেড স্টেটস হার্ডল ক্রিয়েট করেছে, এবং একই সাথে আপনার চায়নার অন্যান্য বিষয়ে যখন ইন্টারফারেন্স করে যাচ্ছে, বিশেষ করে তার জ্বালানি সরবরাহ লাইনগুলির উপরে যখন হার্ডেল সৃষ্টি করে যাচ্ছে, তখন চায়না তার একটা অল্টারনেটিভ খুঁজে যাচ্ছিল। সেটা হচ্ছে অল্টারনেটিভটা খুঁজতে গিয়েই আমাদের এখানেও অ্যাপ্রোচ করেছিল চায়না, সেটা যে কোনোভাবে হয় নাই, যে কোনো কারণে হোক।
But subsequently, the Myanmar offered that opportunity, that just the way for the Chinese. তো সেটা কি? সেটা হচ্ছে চকপিউ। এই আমাদের আরাকান অঞ্চলে সেখানে দুটা কারণে ভূ রাজনীতিতে এটা খুব সামনে চলে আসে। একটা হচ্ছে তাঁসুয়ে গ্যাস ফিল্ড, আরেকটা হচ্ছে সেখানে আপনার এই যে চকপিউ ডিপ সি পোর্ট। চায়না অ্যাভয়েড করে চলে আসছে মালাক্কাকে। মালাক্কার উপরে অনেক ধরনের হার্ডেল সাউথ চায়না সিকে বেস করে এখন তারা চকপিউতে এসে ওভার দ্য বে অফ বেঙ্গল দে ক্যান রিচ দ্য ইন্ডিয়ান ওশান। সেটা হুইচ ওয়াজ নট লাইক বাই আদার কন্টেস্ট্যান্ট যারা ওখানে ভূ রাজনীতি যারা স্টেক হোল্ডার আছে। সেখানে একই সাথে এখানে আমাদের ধরে নিতে হবে, বুঝতে হবে যে এখানে ভারত তাদের কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট যে প্রজেক্ট আছে সেই জিনিসটাও আমাদেরকে বক্তব্যের মধ্যে আনতে হবে। তাইলে বুঝতে পারবো আমরা কেন বাংলাদেশ এখানে ভূ রাজনীতিতে বর্তমানে একটা অবস্থানে যাচ্ছে, বা তার ইম্পর্টেন্স কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে এসে নানা ধরনের চাপ, নানা ধরনের তাপ সৃষ্টি করে যাচ্ছে। এটার পেছনে কারণ হচ্ছে যে এই কালাদান মাল্টিমোডাল যেটা ট্রানজিট প্রজেক্ট, ইট ইজ স্টার্টেড ফ্রম ক্যালকাটা টু তারা শিলিগুড়ি ন্যাক যেটা আছে, চিকেন ন্যাকও বলা হয়, সেটাতে চায়না ভুটানের মধ্যে তাদের অবস্থান শক্ত করেছে। একই সাথে নেপাল ইজ নট দ্যাট ভেরি ফ্রেন্ডলি উইথ ইন্ডিয়া। বাস্তবতা হচ্ছে কিছুটা হোস্টাইলিটি তাদের মধ্যে আছে। তো সেটাকে অ্যাভয়েড করে তারা ইস্ট ইন্ডিয়াকে তারা ভারতের পূর্বাঞ্চলকে তারা সংযুক্ত করার জন্য কলকাতা, সিটওয়ে এবং প্লেটোয়াকে ল্যান্ডিং পয়েন্ট হিসেবে ধরেছিল চীন স্টেটের, মিয়ানমারের। সেখানে চীন স্টেটের যে প্লেটোয়া সেটাকে সাবসিকুয়েন্টলি আরাকান আর্মি তাদের দখলে নিয়েছে। দখলে নেওয়ার পরপরই তারা ওখান থেকে আস্তে আস্তে সামনের দিকে, অর্থাৎ পশ্চিমাঞ্চল যেটা ওয়েস্টার্ন কমান্ড বলে মিয়ানমার, সেই ওয়েস্টার্ন কমান্ডের দিকে আস্তে আস্তে তারা ম্রাউ হয়ে, তারও আগে ট্যাবন হয়ে ম্রাউ হয়ে এখন বুতিরং পর্যন্ত হয়ে নিচের দিকে আমাদের অর্থাৎ নাইকংছড়ির অপর দিকে এই আস্তে আস্তে এই বেলটাকে তারা তাদের কবজায় নিয়ে গেছে। সেটা দ্বারা যেটা হয়েছে, অর্থাৎ সেখানে যে কন্টেস্টেন্ট পার্টিগুলির মধ্যে চকপিউর উপরে তারা চায়না দেখেছে যখন মালাক্কা থেকে তারা এখানে আসছে, সাউথ চায়না সিকে অনেকটা তারা ওখানে রেখে সামাল দেওয়ার জন্য তারা যখন আপনার ইয়েতে চলে আসছে, সেখানে আবার পাশাপাশি যখন ভারত আরেকটা জিনিস খুলে দিচ্ছে তখন তারা এটাকে কথা শেষ হলে আমরা একটু বিরতিতে যাব, আপনি আপনার কথাটা শেষ করুন। না, আমার তো শেষ হবে না, তাহলে বিরতিতে যান, আমি কথাটা ফ্লোটা এখানে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি বিরতিতে যান, তারপরে আমি কথা বলবো। আচ্ছা ঠিক, তাহলে বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, ফিরছি আপনার কাছে, আপনার কথার মাঝখানে একটু বিরতিতে যেতে হয়েছিল। হ্যাঁ জি, আমি যে কথা বলছিলাম, তো চকপিউতে এখন যখন পাশাপাশি যখন এখানে কালাদান মাল্টিমোডাল যে ট্রানজিট প্রজেক্ট যখন চলে আসলো, ইট ইজ অলমোস্ট জেপার্ডাইজড নাও। এটা আরাকান আর্মি সেখানে পুরো দখল নিয়েছে বেলটা। সেখানে এই যে পারস্পরিক যে ভূ রাজনৈতিক ভূ স্বার্থের বা ভূ অর্থনীতির যে হানাহানি, সেটা কিন্তু একেবারে পুরাপুরি দৃশ্যমান। ভূ রাজনীতির সেটা হচ্ছে ভারতের এখন বর্তমানে একদম স্পষ্ট করে বললে আপনার মিজোরাম থেকে শুরু করে এই যে আমাদের অঞ্চলে কিছু আমাদের অর্থাৎ বান্দরবনে এই যে কিছুদিন পর্যন্ত আমরা খুব করে কুকি চেন করছিলাম, কুকিদের কিন্তু একটা ভালো অবস্থান মিজোরামে আছে। তারপর যদি মণিপুরে চলে যান, কুকিদের ওখানে তারা দে আর দ্য কন্টেস্টিং পার্টি উইথ দ্য মেইথি। এখানে কিন্তু এই জিনিসগুলোর উপরে কিন্তু এখন অনেকেই যেটা বলা হচ্ছে, যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা ইঙ্গিত দিয়েছেন, সেখানে মিজোরা কিন্তু মেজরিটি আর দা ওখানে তারা ক্রিশ্চিয়ানিটির দিকে চলে গেছে। একইভাবে আপনার ওখানে যারা যারা কুকি গোষ্ঠী আছে, তারা কিন্তু মেইতিরা কিন্তু হিন্দু, আর কুকিরা কিন্তু ওদিকে আস্তে আস্তে এই যে বৃহত্তর এখানে একটা কিছু করার জন্য এক ধরনের
জিও স্ট্র্যাটেজির মধ্যে তারা বৃহৎ শক্তিগুলি বিশেষ করে তাদের একটা এখানে চক্র কাজ করে যাচ্ছে। সেটা হচ্ছে বেস করে চীন স্টেট, আমাদের বান্দরবনের হয়তো কিছুটা আর বাকি মিজোরামের অংশ ধরে। দ্যাট ইজ এইটাকে আপনার যদি এটাকে এক্সিকিউট করতে হয়, মিয়ানমারকে সেখানে মানে খুব চাপের মধ্যে নিয়ে আসতে হবে মানে তার মানে হচ্ছে মিয়ানমার ইজ স্টিল, আমরা যতই বলি না কেন মিয়ানমারের টমেটো অর্থাৎ মিয়ানমার সেনাবাহিনীকে একেবারে বেকায়দা অবস্থায় আছে। সেখানে এনইওজি হুইচ ইজ ব্যাকড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে পিডিএফ করেছে, পিপলস ডেমোক্রেটিক ফোর্স করেছে, আবার এদিকে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি থেকে শুরু করে উপরে আপনার তাং ন্যাশনাল আর্মি, ওয়া আর্মি, আর এদের সাথে যে অ্যালায়েন্স যেটা হয়েছে আরাকান আর্মির সাথে, এটা কিন্তু আমাদের আমার মনে হয় পলিসি মেকাররা ঠিক মতো তাতস্থ করেই এটাকে সামনে আনার একটা আমার মনে হয় এটা প্রচেষ্টা, যেটা বক্তব্যটা আসছে। এখন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা হয়তো এই যে ডোনাল্ড লু সাহেবদের বারবার আসা যাওয়া এবং বারবার এবারও আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এক স্টেজে বলছিলেন যে লুর এবারে সফর রোহিঙ্গাকে নিয়ে, তার মানে কি রোহিঙ্গাকে প্রত্যাবাসনের তো কোনো প্রশ্ন উঠে নাই। প্রশ্ন উঠছে সেখানে এখন যে এই অঞ্চলটাকে ঘিরেই তাদের যে ভূ রাজনীতি বা ভূ কৌশল, সেটা হয়তো ইমপ্লিমেন্ট করার কোনো এজেন্ডা নিয়ে হয়তো লু সাহেবরা আসা যাওয়া করছেন, সেটাই হয়তো আমরা একটা ইঙ্গিত এখানে পেয়েছি। তবে প্রশ্ন আসছে যে আমাদের মতো দেশের উপরে যদি কোনো কিছু চাপাতে চায়, সেখানে আরেকটা জিনিস আছে, আমরা এটা হয়তো অনেকগুলো দেশ, অনেক দেশেরই যাদের স্বার্থের তারা মনে করছে যে এটা স্বার্থহানি। একটু আগে অ্যাডমিরাল আউয়াল যেটা বলছিলেন যে আমাদের কোনো ভূ রাজনীতিতে অবস্থান আছে কিনা, তখন কারণ আমরা তো আমরা নিউজ হয়েছি দারিদ্রতাকে নিয়ে, আমরা নিউজ হয়েছি ডিজাস্টার, ইনক্লেমেন্ট ওয়েদার, এসব নিয়ে। কিন্তু সেই সময় উনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর এখন আসছে, এখন আমাদের একটা আমরা অবস্থান সৃষ্টি করতে পেরেছি জাতি হিসেবে, দেশ হিসেবে। এখন আমরা চায়নার সাথে খুব বেশি দিনের দূরে নয় একটা জয়েন্ট এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ হবে, সেটার উপরে হয়তো তাদের নজর আছে যে চায়নার সাথে বাংলাদেশ জয়েন্ট এক্সারসাইজ করতে যাচ্ছে, মিলিটারি এক্সারসাইজ করতে যাচ্ছে, অ্যান্ড ইজ গোয়িং টু টেক প্লেস। এটা অনেকেরই পছন্দ না, কিন্তু বাংলাদেশকে এখানে সানজুর একটা কথা আছে, ইফ ইউ নো ইউর এনিমি দেন তোমার অনেকগুলো যুদ্ধ তুমি করলেও যুদ্ধের মধ্যে তুমি যদি বাট ইউ নো ইউর সেলফ অ্যান্ড ইউ নো ইউর এনিমি, দেন তুমি ইউ ক্যান গো ফর 100 ওয়ার্স ব্যাটল। আর যদি তুমি শুধু তোমাকে জানো, তোমার শত্রুকে না জানো, প্রত্যেক যুদ্ধ জয়ের পরে তোমার উপর একটা বোঝা এসে পড়বে, আবার পরাজয়ের একটা সংখ্যা আসবে। তুমি যদি তোমাকেও না জানো, তোমার শত্রুকেও না জানো, ইন এভরি ব্যাটেল ইউ উইল বি সাকাম, তুমি ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা ইয়েতে। সুতরাং এখন আমাদের নিজেকে জেনেছি, আমরা জানছি, অন্যকে জানার জন্য আমাদের দ্বার খুলছি আমরা। সেখানে অনেক ধরনের বাধা আসবে, বিভিন্ন জন এসে প্রেশার ক্রিয়েট করবে। হ্যাঁ, এক সময় এরা চায়নার উপরেও গেছে, এখন চায়না তো ইজ ড্যাম কেয়ার। তাদের অ্যাডমিরাল আউয়াল বলতেছিলেন যে ড্যাং শিয়াওপিং এর পলিসি যে ইউ রিমেইন কোয়াইট, প্রিপেয়ার ইয়োর সেলফ, ডোন্ট শো দ্যাট ইউ আর হ্যাভিং সামথিং, ইয়োর মাসেল, ইউ ডোন্ট শো ইয়োর মাসেল। সো যখনই তোমার সুযোগ আসবে তখন তুমি তোমার অবস্থানটা জানান দিতে পারো, দ্যাট ওয়ে। এবং বলা হয় যে এখন কিসিঞ্জার একটা বইতে উল্লেখ করেছেন যে আমেরিকা চলতে চাচ্ছে কত দ্রুত লাভ দিয়ে রাজাকে চেস, যেটা দাবা খেলা, আর চাইনিজরা দাবা খেলা খেলে না, তারা প্রত্যেকটা গুটিকে আস্তে 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 চেলে নিয়ে এমন অবস্থা সৃষ্টি করে রাজা নিজেই বলে যে আমি আর নাই। সুতরাং দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, এবং এই যে কিশোর মাহবানির একটা বই আছে হ্যাজ চায়না ওয়ান, বইটা অত্যন্ত বিখ্যাত বই, অতি সম্প্রতি সেটা খুব তোলপাড় হচ্ছে পশ্চিমা বিশ্বে, মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই। সেখানে সে বলছে যে আমেরিকা এমন কতগুলো ভুলের মধ্যে পা দিয়েছে, যেমন একদিকে বকডাউন হয়ে আছে তারা ইউক্রেনে, বকডাউন হয়ে আছে ইসরায়েলে, তো এই যে গাজাতে বকডাউন হচ্ছে, তারা তাদেরকে ওইসব জিনিসে বকডাউন হচ্ছে, বাট ওয়্যারএজ দে শুড কনসিডার যে তাদের সত্যিকারের চ্যালেঞ্জ জানাতে আসছে গিয়ে সামনের দিকে, ইট ইজ চায়না। সো এখানেই তারা ওই তার বইতে মূল সুরটা, যদি বইটার নামে হচ্ছে হ্যাজ চায়না ওয়ান, সেখানে বলা হচ্ছে যে ইয়েস ইট ইজ গোয়িং টু বি, কারণ
তারা তাদের পলিসির কারণে হচ্ছে, আমরা হয়তো এখানে আমেরিকান জিও স্ট্র্যাটেজি এগুলো আলোচনা করার এখানে এটা প্ল্যাটফর্মও না, বা আপনি সেই সুযোগও দিবেন না। বাট কথা হচ্ছে এই যে ইন্দো প্যাসিফিককে নিয়ে, এই যে আমাদের অঞ্চলকে নিয়ে, বা এই যে আমাদের আশেপাশের দেশকে নিয়ে তারা যে ধরনের আমাদের উপরে যেমন চাপ সৃষ্টি করেছে এই ইলেকশনের সময়, বিভিন্ন ধরনের চাপ, আমাদের গণতন্ত্র শিক্ষা দিতে চায়, আমাদের অর্থনীতি শিক্ষা দিতে চায়, আমাদের রাজনীতি শিক্ষা দিতে চায়। ওয়ারেস তাদের দিকে যদি আমরা এখন নজর ফেরাই, তাহলে দেখা যাবে আমেরিকা সারা বিশ্বব্যাপী যে নোংরামি নষ্টামি করে যাচ্ছে, এই যে দেখেন জাতিসংঘে 142টা দেশ একসাথে বলতে, সেখানে তার বিপক্ষে গিয়ে তারা দাঁড়ায়। একই সাথে ইমদাদুল ইসলাম, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা যাচ্ছি করা হয়ে যাচ্ছে, একটু করা হয়ে হ্যাঁ, যাচ্ছে। আমরা যাচ্ছি একটু আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি রিয়ার এডমিরাল অবসরপ্রাপ্ত ASM আওয়াল ওনার কাছে। একটু প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছিল যে যখন দেশের সঙ্গে দেশের সম্পর্ক হয়, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক যখন হয়, তখন একটা মানে একটা ব্যাপার, একটা পরিচয়, যে পরীক্ষিত বন্ধু, এরকম একটি ব্যাপার বারবার বিবেচনা করা হয়, আলোচনায় আসে। যদি আপনার কাছে সরাসরি প্রশ্নটা এরকম করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা? না, আমাদের তো যে বৈদেশিক নীতি, ফরেন পলিসি যে কর্নারস্টোন, যেটা বঙ্গবন্ধু দিয়ে গেছেন, এবং এটা শাসন্ত আমাদের যে কনস্টিটিউশন সেটাতেও আছে, ওই যে মানে প্রত্যেকের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। তো সেই হিসাবে আমরা তো কাউকে শত্রু মানে ভাবতে চাই না। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার একটা পরাশক্তি, 1 নম্বর পরাশক্তি। আমাদের সাথে যে সম্পর্ক, আমি বলবো যে এটা ভালো সম্পর্ক আমরা আছি। আমাদের ট্রেড হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের দ্য সিঙ্গল লার্জেস্ট ট্রেড ডেস্টিনেশন RMGর জন্য। এরপরে আমাদের যে বিভিন্ন ধরনের বহুমাত্রিক যে এনগেজমেন্ট আছে, বিভিন্ন বিষয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমাদের মতদ্বৈততা থাকা সত্ত্বেও আমরা একসাথে কাজ করছি। আর যেহেতু একটা শক্তিধর দেশ, তো সেই হিসাবে আপনার আমাদের পক্ষ থেকে যে প্রচেষ্টা, সেটা হচ্ছে একটা ভালো সম্পর্ক বজায় রাখা। সেটাই হচ্ছে আমাদের ফরেন পলিসির উদ্দেশ্য। তো এর সাথে যেটা আছে যে যদি আপনি সার্বিক মূল্যায়নে যান, মানে স্বার্থ বিষয়টা যখন থাকে, তখন কিন্তু তার সঙ্গে সংঘাত বলে একটি শব্দ থাকে। সেটা সব দেশের সাথেই থাকে। আপনার প্রত্যেকটা সম্পর্কেই একটা সংঘাতের ব্যাপার থাকে, একটা আপনার যে স্বার্থের একটা দ্বন্দ্ব সেটা থাকে। তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে একটা আছে। যেহেতু আমরা একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের যে ভূমিকা, সেটা তো ঐতিহাসিকভাবে আমাদের বিপক্ষে ছিল। যে গণতন্ত্র এবং আপনার যে মানবিক মর্যাদা এবং স্বাধীনতা, এগুলো তো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আগে থেকেই তাদের ডিক্লেয়ার্ড পলিসিস। তো সেই প্রেক্ষাপটে একটা দেশ গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য যে নিবেদিত, সেই দেশ কি করে একটা মিলিটারি ডিক্টেটর গভর্নমেন্ট যে জেনোসাইড করলো বাংলাদেশে, সেটাকে কি করে সমর্থন করতে পারে? সেই জায়গায় অবসরপ্রাপ্ত ASM আওয়াল, আপনার কাছে আমরা ফিরবো। আমাদের একটু বিরতির একটা সময় হয়ে গেছে, তারপরে আবার ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরও একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি রিয়ার এডমিরাল অবসরপ্রাপ্ত ASM আওয়াল আপনার কাছে।
কথার মাঝখানে গিয়েছিলেন জি বিরতিতে। হ্যাঁ, তো সেই একটা মার্কিন যুক্তরাষ্ট্র পরীক্ষিত বন্ধু ইয়া, কিনা এই প্রসঙ্গে আপনি সেই বলছিলেন। সেই যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা আমাদেরকে সবসময় ব্যথিত করে। মানে যে ৭১-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। রাইট, সেই আবার সেখানেও সেই ভূরাজনীতি, এই ভূরাজনৈতিক যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল চায়নার সাথে তার রিলেশনশিপটা উন্নত করার জন্য, যাতে করে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে চায়নাকে সরিয়ে নিতে পারে, এই যে ভূরাজনৈতিক অ্যাক্সেস, সেই অ্যাক্সেসের জন্য সে একটা জেনোসাইডাল মিলিটারি ডিক্টেটরের সাথে হাত মিলিয়েছে। এবং যখন চায়নাতে গেল, চায়নাতে তখন চলছে আপনার কালচারাল রেভলিউশন চলছে, সেখানে মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টির লোকজনকে মেরে শেষ করে দিচ্ছে। আবার সেখানে হাত মিলালো আরেকটা রিপ্রেসিভ রেজিমের সাথে, জাস্ট ফর দ্য সেক অফ জিও পলিটিক্স। আর সেখানে বাংলাদেশ, যেটার উদ্বোধন হয়েছিল মানবিক মর্যাদা এবং সুন্দর একটা দেশের জন্য, সেটাকে আমাদেরকে পদদলিত করা হলো। তার সাথে আরেকটা জিনিস যেটা কিসিঞ্জার বলেন না, একটা মিটিংয়ে অন্য একজন বলেছিলেন বটমলেস বাস্কেট, সেটা আমাদের সবসময় তারা করে, এবং এটা তো সবসময় আমরা বলি যে এই ধরনের একটা মন্তব্য ছিল। তো এই সমস্ত প্রেক্ষাপটে যদি আপনি ওই পুরনো ওই জিনিসগুলো আনতে যান, অনেক কিছু আছে যেখানে হয়তো খুব একটা ভালো আমরা বলতে পারবো না, কিন্তু যে বাস্তবতা, বঙ্গবন্ধুর যে সেই যে ডিকটামটা ফরেন পলিসির, যে আমাদের এনগেজ করতে হবে, সেই প্রেক্ষাপটে আমাদের সর্বোচ্চ যে একটা ভালো সম্পর্ক, সেটা বজায় রাখা উচিত। আর যে বাস্তবতাটা, সেটা আমাদেরকে জানতে হবে। আমি যেটা আগে বললাম যে তার হলো মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিটি অ্যালাইস, এরপরে হচ্ছে পার্টনার্স, এরপরে হচ্ছে আমজনতা। তা আমজনতার জন্য কোনো কিছু নাই। আর আমরা যে বিভিন্ন ধরনের আবেগ আপ্লুত হয়ে যায়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। মার্কিন রাজনীতি বা বিশ্বের রাজনীতি বুঝতে হবে, তাদের একটা টুল বক্স আছে। এই টুল বক্সে আপনার হিউম্যান রাইটস আছে, গণতন্ত্র আছে, বিভিন্ন ধরনের টুল আছে। যেখানে যেটা দরকার সেটা তারা করে। এটার সাথে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কেউ যে এখানে কোনো জায়গায় মানে করবে, গণতন্ত্র ঠিক করে দিবে। যেমন মার্কিন প্রেসিডেন্ট 2 বার এসেছিলেন মায়ানমারে গণতন্ত্রকে ঠিক করার জন্য। ওবামা 2 বার এসেছিলেন, এই বাংলাদেশের উপরে দিয়ে উড়ে গেছেন। ফল কি হলো? দ্যাট রেজিম এবং তাদের প্রিয় অং সান সুচি আবার গেলেন সেই একটা জেনোসাইডে। গণতন্ত্র তো দূরের কথা, তারা নিয়ে গেলেন একটা জেনোসাইডাল ইয়ে। সময়ের স্বল্পতার কারণে আপনার কাছ থেকে এটা বিদায় নিতে হচ্ছে। যাচ্ছি এমদাদুল ইসলাম আপনার কাছে। আলাদা করে প্রশ্ন করছি না, যে আলোচনাটা চলছে তার ধারাবাহিকতায় আপনার কথাটা শুনবো একটু। জি, ধন্যবাদ। আসলে আমাদের এখন যারা নীতি নির্ধারক বা নীতি কৌশল প্রণেতা যারা আছেন, তাদের এখন খুব সাবধানে পা ফেলার সময় আসছে। কারণ হচ্ছে, একদিকে আমাদের পার্শ্ববর্তী ভারত যেমন রয়েছে, একইভাবে চীন রয়েছে, এবং ঠিক দুটোকে মিলিয়ে আবার এখানে আমেরিকান একটা স্বার্থ এখানে রয়ে গেছে, যেটা আমেরিকা ভারতকে নিয়ে, অস্ট্রেলিয়াকে নিয়ে, যুক্তরাজ্যকে নিয়ে কোয়াড করেছে। সেটা যেমন একটা জিও স্ট্র্যাটেজি বড়সড়। আমরা বেল্ট রোড ইনিশিয়েটিভের চায়নার যে একটা বড়সড় যে প্রকল্প, যে বিশ্বকে তারা অর্থনৈতিক একটা পুরা তাদের নিজস্ব একটা বলয়ের মধ্যে তারা নিয়ে আসতে চাচ্ছে, সেটা তারা বে অফ বেঙ্গল হয়ে আপনার ভারত মহাসাগর হয়ে আফ্রিকাতে যেমন তারা চোখ রেখেছে, একইভাবে তারা বে অফ বেঙ্গল হয়ে ভারত মহাসাগর হয়ে আরাবিয়ান প্যানিনসুলা পুরাটাই তাদের নজরে আছে। একই সাথে তারা সেন্ট্রাল এশিয়াতে, এই যে কয়েকদিন আগে যে রয়সি মারা গেল, ওখানের মধ্যে অনেক কথা আসছে দেখবেন। $400 বিলিয়ন আগামী 10 থেকে 15 বছরের ভিতরে চায়না $400 বিলিয়ন ইরানকে ভিত্তি করে আপনার ইয়েতে ইউরোপ তারা রেলওয়ে লাইন করে যোগাযোগ ব্যবস্থা করে তুলবে, আইং টু আফগানিস্তান অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়াতে তারা সেখানে এখনো পর্যন্ত প্রুভেন এবং আনপ্রুভেন পৃথিবীর রিসোর্সের গরিষ্ঠ সংখ্যক সবচেয়ে বেশি মজুদ সেখানে আছে, সেটার উপরে চোখ আছে।
তো এখানে বাংলাদেশের উপর যেটা আসছে, যেটা আমরা করাল ছায়া, আমি শুরুতেই আমরা বলেছি, একদম শেষ দিকে এসে গেছি। হ্যাঁ, শেষ করে দিচ্ছি, একদম শেষ। সেটা হচ্ছে আমি বলছি আমরা ভূ রাজনীতির করাল ছায় কেন আছি বলছি, যেহেতু আমাদের সন্নিহিত অঞ্চল মিয়ানমারের রাখাইন অঞ্চলকে নিয়ে এবং সেখানে চকপিউ এবং কালাদান মাল্টিমোডাল মাল্টি প্রজেক্টকে নিয়ে, ভারতের পূর্বাঞ্চলকে নিয়ে, আমাদের কিছু অংশকে নিয়ে এখানে কিন্তু একটা কন্টেস্ট হবে। সেটাকে আমাদের মাথায় রেখে আমাদের যারা কৌশল প্রণেতা, নীতি নির্ধারক আছেন, তাদেরকে পথ চলতে হবে। ধন্যবাদ। মেজর আফসার ইমদাদুল ইসলাম এবং ধন্যবাদ রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত এস এম এ আওয়াল, আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এই আলোচনায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।